কে করার জন্য সেখানে বসিয়েছেন। সরকার পোশাক খাতে আমাদের 40% উৎপাদন কমেছে এই 6 মাসে। এই 6 মাসে বিদ্যুৎ এবং গ্যাসের ভয়ঙ্কর সংকট আমরা দেখতে পেয়েছি। এই 6 মাসে সরকার গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করে দুর্বল অধ্যাদেশ, আপনি মানবাধিকার অধ্যাদেশের মতো অধ্যাদেশ, গুম অধ্যাদেশের মতো অধ্যাদেশগুলোকে বাতিল করে দুর্বল করে তারা এই অধ্যাদেশগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে এবং পুলিশ সংস্কারের গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা আগে যেটি ছিল সেটিতে নিয়ে আসছে। সরকার আমাদের জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশন করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে এই 6 মাসে। 6 মাসে সরকার নিজের দলীয় কর্মী ধারা 39 জন হত্যা করা হয়েছে এবং বিরোধী দলে 5 জনকে হত্যা করা হয়েছে। সরকার এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে প্রায় 7টি এবং সরকার এটা এবং কি আমাদের যে জুলাইয়ের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা দেখেছি যে ডকুমেন্টারি তারা তৈরি করেছে। পুরো ইতিহাসে 2 বছরের মাথায় পুরো ইতিহাসকে তারা পরিবর্তন করে ফেলেছে। আবু সাইদের মতো ব্যক্তিকে সরিয়ে ফেলেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের যে কন্ট্রিবিউশন সেটিকে সরিয়ে ফেলেছে এবং কি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার যেখানে বলছে সবার আগে বাংলাদেশ, অথচ জুলাই জাদুঘরে যে এই কর্নারটা ছিল, আপনার ভারতীয় আধিপত্যবাদের যে কর্নারটা ছিল সেই কর্নারটা সরিয়ে ফেলেছে এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক দফার যে ঘোষক, সেই ঘোষকের জায়গায় সরকার আর আমাদের প্রধানমন্ত্রীকে দাঁড় করিয়ে দিয়েছেন, অ্যাক্টিভিস্টরা দাঁড় করিয়ে দিয়েছেন। আপনি যে বলছেন তাতে তো রাষ্ট্র থাকার কথা না, মানে কোনো কিছুই হয়নি। একটা নির্বাচন হয়েছে, একটা নির্বাচিত সরকার। আমি এবারে যে সরকার, এবারে সরকার 17-18 বছর ফ্যাসিজম আমরা দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে এবারে সরকারের প্রতি মানুষের এক্সপেকটেশন জায়গাটা বেশি। এবারে যে সরকার বারবার বলছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু জুলাই সনদের কয় % এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করেছে? 6 মাস চলে গিয়েছে। কারণ এবারে যে নির্বাচনটা, এই নির্বাচনটা সবার ম্যান্ডেট ছিল কি? সবার ম্যান্ডেট রাষ্ট্রটা সংস্কার চাই। আমাদের ছাত্ররা বলেছেন আমরা রাষ্ট্র সংস্কারের জন্য সাময়িক অসুবিধার জন্য আমাদের কাছে ক্ষমা চাচ্ছে। এতগুলো মানুষ জীবন দিয়েছে কেন? রাষ্ট্র সংস্কারের জন্য। কিন্তু রাষ্ট্র যে মৌলিক যে সংস্কার, কোন সংস্কারটা হয়েছে? আমরা চেক অ্যান্ড ব্যালেন্সের কথা বলেছি, ক্ষমতার ভারসাম্যের কথা বলেছি। আমরা বলেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভারসাম্য হবে, কিন্তু আমরা এই 6 মাসে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য দেখি নাই, বরং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আমরা দেখেছি। কিন্তু আমরা কি চেয়েছিলাম? রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক আগ্রহ। কেন আগ্রহ? কারণ নতুন বাংলাদেশ, সবাই চায় রাষ্ট্রপতি, এই জন্য আগ্রহ বেশি। কিন্তু এই রাষ্ট্রপতির ক্ষমতা কি? বলা হয় যে রাষ্ট্রপতির ক্ষমতা হচ্ছে শুধুমাত্র মাজারে জিয়ারত করা। আমি বলি মাজারে জিয়ারত করা ক্ষমতাও নাই অনুমতি ছাড়া। এই রাষ্ট্রপতি ক্ষমতা দিয়ে তো এই রাষ্ট্রপতি নিয়ে আমাদের চলে কোনো লাভ হবে না। তো সুতরাং আমরা চেয়েছিলাম রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য। আগে দেখেন 17-18 বছর যা কিছু হতো, যত বিভাগ থাকতো সব বিভাগে বলতো যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন। এখনো আপনি দেখবেন বিদ্যুতের সমস্যা বলতে প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, ক্রিকেটের বলেছে প্রধানমন্ত্রী পরামর্শ, যেখানে যত সফলতা সবকিছু প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছে। আমরা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা তো চাই না। আমরা চাই প্রত্যেকটা বিভাগ, আমাদের বিদ্যুৎ খাত বলেন, প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা স্বতন্ত্র থাকবে, প্রত্যেকটা বিভাগ অনেক বেশি শক্তিশালী হবে। কিন্তু আমরা একটু থামাই, আপনি আমাকে একটু উদ্ধার করেন, মানে রাশেদ সাহেবের কথা এবং আল মামুন রাসেলের কথা শুনে পুরা বিপরীতমুখী। রাসেল দারুণ বলেন তাতে সরকারের কোনো সফলতা নাই, রাশেদ দারুণ বলেন তাতে সরকারের কোনো ব্যর্থতা নাই। আসলে মানে ওই অর্থে মানে উনি কোনো ব্যর্থতার কথা বলেননি, যেগুলো ব্যর্থতা সেগুলোর জন্য আন্তর্জাতিক কারণ, প্রেক্ষাপট, 17 বছর। আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমার পক্ষে তো আসলে সফল হওয়া সম্ভবপর নয়। এই টকশোতে আমরা 3 জন আছি, আমরা যদি একে অপরকে কথা বলার ক্ষেত্রে সহযোগিতা না করি তাহলে আপনি আমাদের এই টকশো পরিচালনা করতে পারবেন না। ঠিক একটি দেশ এরকম, সরকার প্রধান যিনি আছেন, যারা সরকারে আছেন, তাদেরকে যদি প্রতিনিয়ত আপনি ফেলিয়ে দেওয়ার হুমকি দেন, আপনি মিথ্যাচার করেন, আপনি মানুষকে বিভ্রান্ত করেন, আপনি জাতীয় সমস্যা বা সংকট সেটিকে আপনি দলীয় সমস্যা বা সংকট মনে করেন এবং সেটির জন্য আপনি সরকারকে সবসময় দোষারোপ করেন, তাহলে তো এই রাষ্ট্রের পুনর্গঠন, এই রাষ্ট্রের পরিবর্তন কখনো সম্ভবপর হবে না। দেখেন আমাদের রাসেল সাহেব যে কথাগুলো বললেন, আমি সেই কথাগুলো 5 দফাকে বাতিল করা, জি আমি তার কথাগুলো নোট করেছি, আমি কথাগুলো একটু উত্তর দিতে চাই। দেখেন তিনি বললেন যে অযোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আপনি প্রশ্ন করেছিলেন যে আপনার আসলে গবেষণায় কারা যোগ্য আর কারা অযোগ্য, তিনি উত্তর দেননি, আশা করি তিনি উত্তর দিয়ে যাবেন। দেখেন আমরা দেখেছি যেভাবে শেখ হাসিনা এই যে বিভিন্ন কর্পোরেশন প্রতিষ্ঠানগুলোতে আমলাদের মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলো চালাতে চেষ্টা করেছিল, মোটা দাগে বলা যায় যে ওই প্রতিষ্ঠানগুলোর সফলতা খুবই কম। এখন আমাদের বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে যাদেরকে সেখানে নিয়োগ দিয়েছে, হ্যাঁ তাদের একটা পলিটিক্যাল আইডেন্টিটি আছে, কিন্তু আমার কথা হলো এবং তারা অনেকে রিজাইন করেন নাই দীর্ঘদিন পর্যন্ত। না রিজাইন বলতে
মানে তাদের তো শর্তই ছিল যে তারা দলীয় বা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকলে সেখান থেকে আমি যতটুকু জানি তারা অবশ্যই এটি তো আসলে কেউ তো এই প্রতিষ্ঠানে যাওয়ার পরে মানে সাংবাদিক সম্মেলন করে রিজাইন করা এরকম কোনো ব্যাপার হয়তো আপনি দেখেননি। তারা হয়তো দলের কাছে তাদের সেই রিজাইনপত্র জমা দিয়েছে, বা আপনি যদি কাউকে বলেন যে আপনি পুরোপুরি আসলে মানে দল ছেড়ে দেন, আসলে বাংলাদেশের বাস্তবতায় আপনার একদম পুরোপুরি নিরপেক্ষ ব্যক্তি আপনি পাবেন না। তো যাই হোক, সরকার নতুন যে ইনিশিয়েটিভ নিয়েছে আমরা 6 মাস দেখি, তাদেরকে তো আসলে 5 বছরের জন্য দায়িত্ব দেয়নি, 1 বছরের জন্য দিয়েছে। যদি মনে হয় যে তারা ভালো করে কিনা অতীতের তুলনায়, সুতরাং এখনই তাদেরকে আপনি অযোগ্য বলতে পারেন না। আর আপনার যে সময় সরকার ছিল, মানে জামাত এবং এনসিপির যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মানে সেই সরকারকে জামাত চেয়েছিল, এনসিপি চেয়েছিল যে 5 বছর তারা ক্ষমতায় থাকুক এবং এমনভাবে রাষ্ট্রের সংস্কার বা মেরামতের নামে এমনভাবে ক্ষমতা কাঠামো তারা তৈরি করুক যাতে করে আসলে জামাত এবং এনসিপি পরবর্তীতে ক্ষমতায় যেতে পারে। সেই সময় দেখেন, সেই সময় ডিসি নিয়োগ, এসপি নিয়োগ, ওসি নিয়োগ, ইউনো নিয়োগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় যে নিয়োগগুলো, এই নিয়োগগুলো যাদেরকে দেওয়া হয়েছিল ম্যাক্সিমামই আসলে আপনার জামাত করে। এনসিপি তো আসলে নতুন দল, নতুন সংগঠন, তাদের তো লোকবল আসলে ছিল না। এ নিয়ে আমি একদিন নাহিদ ইসলামকে জিজ্ঞেস করেছিলাম, শুরুতে যেহেতু জামাতের সাথে এনসিপি ভালো সম্পর্ক ছিল, শিবিরের ভালো সম্পর্ক ছিল, তাদের পরামর্শগুলো নিত, যে কারণে আসলে শিবিরের পরামর্শে অনেকগুলো নিয়োগ দিয়েছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাকে আসলে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা কখনোই, আমি তো বিশ্ববিদ্যালয়ে আন্দোলন সংগ্রাম করেছি, কখনো আমি তাকে চিনতাম না, কখনো আমরা তাকে পাই নাই। একসময় অনিক রায়রাও আমাদের সাথে, আমরা একসাথে মিলে সন্ত্রাসবিরোধী ঐক্য গঠন করেছিলাম, তখনও আমরা তাকে দেখি নাই। অর্থাৎ এমন একজন মানুষকে আপনি আসমান থেকে ধরে আনলেন, বসিয়ে দিলেন, সেগুলো আসলে দলীয় নিয়োগ না, কারণ সেগুলো আসলে জামাতের লোক, সেগুলো শিবিরের লোক। জামাত শিবিরের লোক যদি আপনি বসিয়ে দেন সেটাকে দলীয় নিয়োগ বলে না, কিন্তু যদি আপনার কেউ বিএনপি করে থাকে, কেউ যদি নিপীড়িত হয়ে থাকে, তাকে আপনি বসালেই সেটা হয়ে যায় দলীয় নিয়োগ। আচ্ছা, বিদ্যুৎ এবং গ্যাসের সংকট নিয়ে কিন্তু আমি আগেই বলেছি, সংকট নিয়ে আলাদাভাবে ধরেন যে জিনিসপত্রের যে দাম, তারপর মানুষের যে নিরাপত্তা, তারপরে ধরেন মানুষের এক ধরনের অর্থনৈতিক সংকট, এর ভিতরে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে, মূল্যস্ফীতি সরকার ঘোষিত 8%, ফলে এগুলো তো সব জেনে বুঝে আপনারা ক্ষমতায় এসেছেন। এবং অন্তর্বর্তী সরকারের 2 মাসও তো আমরা এটাই জানতাম যে নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে, ফলে এগুলো নিয়ে আগে কেন কাজ করা ছিল না? না, এগুলো নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার কাজ করত, তাহলে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরে তাদের জন্য বাস্তবায়ন করা আসলে সহজতর হতো। তারা আসলে যেটি করেছে, 9 মাসে আসলে ফাওফা আলোচনা করেছে। তিনি বলছিলেন জুলাই জাতীয় সনদ গণভোট নিয়ে সরকার প্রতারণা করেছে। দেখেন, জুলাই জাতীয় সনদ এবং গণভোট নিয়ে বিএনপি সরকার কোনো প্রতারণা করে নাই, বরং এটি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। এবং সেই ব্যাখ্যা বিশ্লেষণ বহুবার দিয়েছি, এবং বিএনপি এখনও বারবার বলছে যে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। এই যে এতক্ষণ মানে 6 মাসে আপনি যেটি দেখলেন, আপনি বলছেন যে এখনো পর্যন্ত সরকার কোনো কিছু বাস্তবায়ন করে নাই, আপনার মানে চোখে ধুলা পড়েছে আমার কাছে মনে হয়। অন্যথায় আপনি আসলে কেন বলতেছেন যে সরকার কোনো কিছু পরিবর্তন করে নাই? আপনি যে গুমের কথা বললেন, খুনের কথা বললেন, বিচার বর্বিত হত্যাকাণ্ডের কথা বললেন, এখন আপনি এই যে আল মামুন রাসেল, গুম হওয়া কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, এইটা কেন করতে হচ্ছে? এই ধরনের কোনো আপনার যেটা আপনার গুম সংস্কার কমিশনের প্রতিবেদন ছিল বা মানবাধিকার সংস্কারের প্রতিবেদন ছিল, সেগুলো নিয়ে সরকার পর্যালোচনা করছে। কারণ কিছু বিষয়ে কারো কারো আপত্তি থাকতে পারে। ওই সময় অনেক কিছু অন্তর্বর্তীকালীন সরকার আসলে চাপিয়ে দিয়েছিল, এবং সেই বিষয়গুলো নিয়ে যেহেতু বিএনপি সরকার দায়িত্বে আসার পরে কোনো মহল পক্ষ থেকে আসলে এক ধরনের আপত্তি এসেছে, সুতরাং বিএনপি সরকার সেগুলো আসলে পর্যালোচনা করতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আসলে হটকারী হয়ে চাপিয়ে দিয়েছিল, তার যেটা ভালো লেগেছে সেটা সেখানে অন্তর্ভুক্ত করেছে, বা জামাত এবং এনসিপি যেটা আসলে বলেছে সেটাই করেছে। সুতরাং বিএনপি সরকার তো নির্বাচিত সরকার, জনগণের কাছে তার কমিটমেন্ট আছে। বিএনপি সরকার যদি আপনি নির্বাচনী ইস্তেহারটা দেখেন, বিএনপি সরকার নির্বাচনী ইস্তেহার ধরে ধরে কাজ শুরু করেছে। সুতরাং এই বিষয়গুলো সরকার বাতিল করে দিয়েছে, বিষয়টা আসলে এরকম না। আমাদের অপোজিশনে যারা আছে তারা আসলে মিথ্যাচার করছে। দেখেন, অধিকাংশ অধ্যাদেশগুলো পাশ করা হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ, সেই অধ্যাদেশ যে সময় যেটি নিয়ে আপনাদের সব থেকে বড় কথা বলা দরকার ছিল, সেই অধ্যাদেশ নিয়ে আপনারা আপত্তি জানিয়েছিলেন। জামাতের আমির সেই সময় বলে নাই অনিক ভাই, তিনি বলেছিলেন যে এইটা কি 2 দিন ভেবে দেখা যায় না? ঠিক আমার প্রশ্ন হলো, সরকার যে অধ্যাদেশগুলো পর্যালোচনা করতে চায়,
এটির উপর আপনার আস্থা বিশ্বাস নাই কেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আপনি বলছেন যে এটা নিয়ে কি 2 দিন ভেবে দেখা যায় না? অথচ সরকার যে বিষয়গুলো নিয়ে অনেক মহলের আপত্তি আছে এবং তারাও বলেছে যে আমাদের সাথে একটু আলোচনা করেন, অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে আলোচনা করে নাই। এখন আপনি কি তাদেরকে আলোচনার সুযোগটা দিবেন না? আমি তাদের নাম বলতেছি না, রাষ্ট্রের বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তাদের আলোচনা, তাদের আপত্তি, তাদের সাথে মীমাংসা অনেক বিষয়গুলো থাকে। মানে আপনি যদি বলেন যে ডোন্ট কেয়ার, আমি কাউকে মানি না, আমার মতন আমি সব করব, দেখেন অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গণঅভ্যুত্থানের পরে দায়িত্ব গ্রহণ করেছিল, তারা অনেক কিছু পেরেছে বা করতে পারে, কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসে ওই সরকারকে অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা পরামর্শের ভিত্তিতে দেশ চালাতে হয়। ইতিহাস বিকৃতির কথা বললেন, দেখেন ইতিহাস যদি বিকৃতির কথা বলেন, সবার আগে এনসিপি ইতিহাস বিকৃতি করেছে। এবং দেখেন এনসিপি শুরুতে কিন্তু জামাতকে ব্যাশিং করছিল, আজকে মামুন সাহেবরা কিন্তু এই কথা তারা বলবেন না। এখন যেটি হয়েছে, এখন এনসিপি জামাত মিলে বিএনপিকে বেশিং করতেছে এবং ইতিহাস থেকে মাইনাস করতেছে। আপনি বলতে পারবেন কোথাও কি বিএনপির দায়িত্বশীল কোনো নেতা বলেছে যে এক দফার ঘোষক বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান? কিন্তু আপনাদের একজন দায়িত্বশীল এমপি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সাহেব, তিনি বলেছেন ওই বাইতুল মুকাররম মসজিদের সামনে দাঁড়িয়ে যে গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড জামাত এবং শিবির। ভাই বলে নাই? বলেছে কিনা? আপনি শুনেছেন কিনা? আপনি তো নিরপেক্ষ হিসেবে এখানে এসেছেন, আপনি মাঝে আছেন। দেখেন তার মানে কি, তার মানে এখনো পর্যন্ত এই ধরনের কোনো কথা তিনি বলতে পারবেন না। হ্যাঁ, কোনো একটা পর্যায় থেকে কোনো একটা কর্মী লেভেল বা সমর্থক লেভেল থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে, কিন্তু দায়িত্বশীল বড় নেতা এরকম কোনো পর্যায় থেকে আসলে এই ধরনের বক্তব্য আসে নাই। কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল আছে আপনার যে 12 দলীয় জোটের একটা ইফতার প্রোগ্রাম হয়েছিল সম্ভবত আপনার নির্বাচনের আগে, 24-এর নির্বাচনের আগে। সে সময় জামাতের আমির যেটি বলেছিল যে বাংলাদেশের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তাকে ইঙ্গিত করে যে তার নেতৃত্বে বাংলাদেশে আমরা আন্দোলন করছি এবং তিনি আন্দোলনের প্রধান সেনাপতি। আপনি নিজেই ওই সময় জনাব তারেক রহমানকে আপনি আসলে ক্রেডিট দিয়েছিলেন যে তিনি আসলে নেতৃত্ব দিচ্ছে, আর আজকে আপনি জনাব তারেক রহমানকে মানতে পারতেছেন না। দেখেন বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রী, এবং এইটা বলে শেষ করি 1 মিনিটে, উনি বললেন যে 1 মিনিটে শেষ করি, উনি বললেন যে মানে ভারসাম্য চাই রাষ্ট্রপতি এবং হচ্ছে প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে। রাষ্ট্রে যথেষ্ট পরিমাণ ভারসাম্য আছে বলেই আজকে আল মামুন রাসেল আপনি এখানে এসে কথা বলতে পারতেছেন। 5 আগস্টের আগে আপনাকে কোন টক শোতে কথা বলতে দেওয়া হয়নি। আমি বলছি না যে আপনি আসেননি, আপনাকে বলতে দেওয়া হয়নি। আপনারা প্রতিনিয়ত কথা বলতেছেন, সরকারের সমালোচনা করতেছেন, গণঅভ্যুত্থান হুমকি দিতেছেন, তারপরে আসলে আপনাদের সমালোচনার কোনো শেষ নাই। রাসেল, এটাতেই তো খুশি থাকার কথা যে কথা বলতে পারছেন, সেখানে কেন মোটা দাগে ব্যর্থ বলছেন? এবং রাশেদ সাহেব বলছেন যে ইন্টারিম যে সরকার সেটা জামাত এনসিপির সরকার ছিল, সেই সময় তো আপনারা বলেন নাই যে ইন্টারিম সরকার ব্যর্থ, ফলে এই প্রশ্ন তো উঠতেই পারে সেটিকে আসলে আপনাদের সরকার ছিল কিনা, সেই প্রসঙ্গে কথা বলবো। দর্শক, তার আগে একটা বিরতি নিই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। ব্যারিস্টার আল মামুন রাসেল আমাদের সঙ্গে। রাসেল, আপনি নিশ্চয়ই রাশেদ সাহেবকে শুনছিলেন, সরকারকে মোটা দাগে ব্যর্থ এখনই কেন বলছেন জামাতের পক্ষ থেকে? এটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইন্টারিম সরকার আসলে এনসিপি জামাতের সরকার ছিল কিনা, যে প্রশ্ন রাশেদ খান তুলেছেন। এই প্রশ্ন এই কারণেই করা যে ইন্টারিম সরকারের সেরকম সমালোচনা করতে জামাত বা এনসিপিকে আমরা সেই অর্থে দেখিনি। ইন্টারিম সরকার জামাত এবং এনসিপি সরকার যদি হয়, আমার ভাই উনি উদাহরণ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কথা। একটা ভিসি 57টা পাবলিক বিশ্ববিদ্যালয়, তার মধ্যে একটার উদাহরণ দিল। জাহাঙ্গীরনগর উদাহরণ তো আসে নাই। আগের ভিসি, ইন্টারিমের সময় যে ভিসি, এখনও তো সেই ভিসি আছে। এখন ডাবির ভিসি যিনি ছিলেন, উনি কি জামাতে যোগ দিয়েছেন? জামাতের কোনো পোস্ট হোল্ড করছেন এখন? তাহলে আপনি যে বললেন যে উনি জামাতের, উনি বলে আকাশ থেকে আসছে, আসমান থেকে আসলে কি জামাত হয়ে যায়? উনি বলে আসমান থেকে আসছেন, উনি আসমান থেকে আসলে কি জামাত হয়ে যায়? ইন্টারিম সরকার যদি জামাতের হতো, তাহলে এই যে ইন্টারিম সরকারে যারা যারা ছিল, কতজন জামাতে যোগ দিয়েছে? আর ইন্টারিম সরকার যারা ছিল, কতজন বিএনপিতে যোগ দিয়েছে? প্রতিরক্ষা উপদেষ্টা গিয়ে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন উনি গিয়ে আইনমন্ত্রী হয়েছেন, ভিডার যিনি সভাপতি আছেন। আপনি দেখেন, আপনি শুধু এক্সাম্পলগুলো দেখেন না, তারা তো সরকারে এসছে, তারা তো বিএনপি, এটাই তো বিএনপি সরকারে আসে। আপনি বিএনপি সরকারে বলেন না যে আমরা যখন সরকারে আসবো আমরা আমাদের লোক বসাবো না, কাকে বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। বলা হয় না যে আমরা আমাদের লোক বসাবো না, আমরা কি জামাত এনসিপির লোক বসাবো? আপনি তো আপনার লোকে বসাবেন। তো আপনার লোকেই তো বসাইছেন ইন্টারিমের সময়, আপনার লোকে বসাইছেন, আবার আপনার লোককেই দিয়ে আপনি আবার করছেন। এখন দেখেন, উনি বললেন যে 1 দফার ঘোষক তারেক রহমান, এটা বিএনপির বড় কোনো নেতা বলেন নাই। আমি আপনাকে কোর্টে আনকোট করে বলি, এটি হচ্ছে অগাস্ট 3, 2025, ছাত্রদল সভাপতি, কোর্টের আনকোট করে বলছি, জুলাই আন্দোলনে 1 দফার প্রথম ঘোষণা করেন তারেক রহমান। এখন ছাত্রদল সভাপতি, এখন আমি তো আসলে বিএনপির বুঝতে পারি না, আমি শেষ করি, আমি তো আসলে বুঝতে পারি না যে বিএনপির বড় নেতা ছোট নেতা কে। আমার ওই কি বলে রাশেদ ভাই থেকে কমপক্ষে 10 বছর বড় কিন্তু ছাত্রদল সভাপতি, কিন্তু তারপরেও উনি এখন রাশেদ ভাই বড় নেতা। যাক,
এতদিন বিএনপি নেতা ছিলেন, এখন একটা পোস্ট ওনাকে দিয়েছেন, এটা আমরা ধন্যবাদ জানাই, গভর্নমেন্ট পোস্ট ওনাকে দিয়েছেন। এখন আমরা যদি মনে করি আওয়াজ যার যত বেশি সে তত বড় নেতা, যার সাউন্ড যত বেশি, কিন্তু বুঝতে হবে চাল যদি আমাদের চাল বলা হয়, গ্রামে বলা হয় বেশি উতরালি, কিন্তু চালটা কিন্তু ছাই পড়ে তার উপরে। এখন কথা হচ্ছে আমরা বড় নেতা ছোট নেতা আমরা কিভাবে ডিফাইন করব? আমরা তো মনে করি জোরে কথা বলে বড় নেতা, জোরে বড়। এখন ছাত্রদল সভাপতি সে বলেছে প্রথম এক দফার ঘোষক, এবং কি ছাত্রদল আরেকটা সহসভাপতি আছে যে ডাক্তার কি নাম, সেও বলেছে এক দফার ঘোষক হচ্ছে তারেক রহমান সাহেব। বলেছে ঘোষণা দিয়েছেন নাহিদ, কিন্তু পিছন থেকে মূল ধাক্কাটা দিয়েছেন তারেক রহমান সাহেব। তো তাহলে স্বাধীনতার ঘোষকের ক্ষেত্রে যখন জিয়াউর রহমান সাহেবকে বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ, এটা বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছে মুখে বলেছে জিয়াউর রহমান, ধাক্কা দিয়েছেন শেখ মুজিবুর রহমান। তো তাহলে তো ওইটার সেম হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে রাখেন, যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখেন না, তাহলে এক্ষেত্রে কেন আপনি যিনি ধাক্কা দিয়েছেন তাকে রাখতে চান? দ্বিচারিতা হয়ে যায় না? এটা দ্বিচারিতা ঠিক না। এরপর আসেন, আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা বলেছি ওনার একটা প্ল্যান আছে, ওনার একটা নির্দিষ্ট প্ল্যান আছে দেশটা পরিচালনা করার জন্য, কিন্তু এখন দেখি উনি বলে যে ইউ গিভ এ প্ল্যান, তুমি আমাকে প্ল্যান দাও, 6 মাসের মধ্যে জ্বালানি কিভাবে এ করবো তুমি আমাকে প্ল্যান দাও। সেটা তো একদম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটাই তো আপনার তো ছিল আই হ্যাভ এ প্ল্যান। এখন আপনার তো ক্ষমতা আসার আগে বলা দরকার ছিল মানুষকে যে আমি জ্বালানি গ্যাস বিদ্যুতের সমস্যা হবে, কিন্তু তোমাদের মাথা রাখতে হবে। আমরা সবসময় বলি যে হচ্ছে ইরানের যুদ্ধকে নিয়ে আসি, আওয়ামী লীগ আমরা দেখতে ইউক্রেন যুদ্ধকে নিয়ে আসতো। তো সলিমুল্লাহ খান খুব হাসি করে বলতো যে মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধের সকল খরচ মনে হয় বাংলাদেশ বিয়ার করছে। তখন ইউক্রেন যুদ্ধের সমস্যা, এখন হচ্ছে ইরান যুদ্ধের সমস্যা। তাহলে আপনি যখন আপনার তো প্ল্যান থাকবে, আপনার তো একটা নির্দিষ্ট প্ল্যান ছিল, গ্যাস তেল বিদ্যুৎ সমস্যাগুলো নিয়ে আপনার নির্দিষ্ট প্ল্যান থাকে। বলে যে অযোগ্য ব্যক্তি কোথায় কোথায় আছে, আপনার অযোগ্য ব্যক্তি বসেন না, আপনি বাংলাদেশ ব্যাংকের মতো গভর্নর এমন একটা ব্যক্তিকে বসালেন যে সুয়েটার ব্যবসায়ী, যে ঋণ খেলাপিতে ছিল, এমন একটা ব্যক্তিকে আপনি বসান নাই। আপনি বিদ্যুৎ যে মন্ত্রী আছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, তিনি যখন প্রতিমন্ত্রী ছিল তার ব্যর্থতার দায়ে কনসার্টে 19 জনকে হত্যা করা হয়েছে, পরবর্তী তাকে এই থেকে আমাদের বেগম জিয়া উনি সরিয়ে ফেলেছেন, তাকে গিয়ে আপনি মন্ত্রী বানাইলেন। আপনি এই যে আজকে যে অর্থমন্ত্রী বানাইলেন, তখন উনি বাণিজ্য মন্ত্রী ছিল, তো ব্যর্থতার কারণে ওনাকে বেগম জিয়া সরিয়ে দিয়েছেন, পরবর্তী আপনি এখন এসে আপনি তাকে মন্ত্রী বানাচ্ছেন। এখন কথা হচ্ছে আপনি যখন দেশটা পরিচালনা করবেন, আপনাকে তো আপনার একটা নির্দিষ্ট প্ল্যান থাকতে হবে। আপনি বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট যে ভয়ঙ্কর আকার ধারণ করেছেন, আপনি যে ভুতুরে বিলগুলো হচ্ছে, ভুতুরে বিলগুলো কোথা থেকে আসছে? আপনি প্রত্যেকের কথা শোনেন। আমি এর আগে টকশোতে বলেছি আমার চেম্বারে প্রতি মাসে 10,000 টাকা আসে, এই মাসে আমার 19,000 টাকা আমার চেম্বারের বিদ্যুৎ বিল আসছে। কোথা থেকে এই ভুতুরে বিল আসছে? ওই এক মহিলা আজকে এর মধ্যে একটা টিভি চ্যানেলে দেখছিলাম, উনি বললেন ওনার নাকি 30,000 টাকা করে 1 লক্ষ কত টাকা আসে 3 মাসে। উনি বলেছে উনি 5,000 টাকা দিচ্ছেন, ওনাকে নিচ্ছে না। এটা তাদের এই বিষয়। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে মাথা রাখতে হবে যে আমাদের সরকারকে আমরা বারবার বলি যে সরকার 6 মাস ঠিক আছে, কিন্তু 6 মাসের জন্য সরকার তো হচ্ছে বড় বড় জায়গাগুলো বলে যে বিরোধী দল সহযোগিতা করছে না। জ্বালানি সংকট যখন তৈরি হয়েছে বিরোধী দল 10 দফা দিয়েছিলেন, এবং বিরোধী দল সহ যখন কমিটি করেছিলেন তখন জ্বালানি সংকট উত্তরণ হয়েছে না। এখন কথা হচ্ছে আপনি যদি বিরোধী দলকে নিতে না চান, বিরোধী দল তো সহযোগিতা করতে চাচ্ছে, এমন আপনি বলেন যে 6 মাসের মধ্যে বিরোধী দল কোনো হরতাল দিয়েছে, অবরোধ দিয়েছে, বা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে? শেখ হাসিনা তো 91 সালে গণভুত্থানের পর ক্ষমতা আসার পর কতদিন 276 দিন হরতাল দিয়েছিল, বা 3 দিনের মাথা হরতাল দিয়েছে। বিরোধী দলকে হরতাল দিয়েছে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছেন, সচিবালয় ঘেরাও করছে, বলে যে সচিবালয় ঘেরাও করা এমন কি হয়েছে? তারা গঠনমূলক সমালোচনা করছে, ধরে দিচ্ছে কোথায় কোথায় সরকারের ভুল, কোথায় কোথায় সরকারের ত্রুটি, কোন দিকে একটা ফেসিজম এমনি তো হয়। বিরোধী দল গঠনমূলক সমালোচনাই করছে না, বিরোধী দল প্রথম যেহেতু এই বারবার বলা হচ্ছে হানিমুন পিরিয়ড, এই হানিমুন পিরিয়ডে বিরোধী দল গঠনমূলক সমালোচনা করছে, সমাবেশ করছে, ঘেরাও করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো মনে করছি বিরোধী দল মানে হরতাল লাগবে, অবরোধ ডাকবে। যদি সরকার ব্যর্থ হয়, সরকার যদি এভাবে কন্টিনিউ করে, যে বললাম না 40% উৎপাদন শেষ হয়ে গেছে আমাদের অলরেডি, আমাদের এই যে এনটিআরসি শিক্ষক নিয়োগের বিষয় আপনি নিয়ে গেলেন রাজনীতি নেতাদের হাতে নিয়ে গেলেন। আপনি এর আগে ইন্টারিম সরকার এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে কমিটির ক্ষেত্রে একটা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছে, এই সরকার এসে সেই শিক্ষাগত যোগ্যতা নির্ধারণটা বাদ দিয়ে দিয়েছেন। আর এখন নিয়োগ দিবে কে? ওই যে যাদের শিক্ষাগত যোগ্যতা নাই 4 পাস 5 পাস, তারা হচ্ছে এখন শিক্ষক নিয়োগ দিবে। তাহলে তো আপনি সব জায়গায় রাজনীতিকরণ করে ফেললেন, আপনি সব জায়গায় রাজনীতিকরণ করছেন। রাসেল, আপনাকে একটু থামাই। অনেক 690 জন বন্দী এখনো পলাতক। 5 আগস্টের পরপরই আপনি জানেন 3 দিন প্রায় দেশে কোনো সরকার ছিল না, এবং বড় দাগে আসামি, অনেকে খুনের আসামি, তারা পলাতক, এবং তাদের কোনো রেকর্ডও খুঁজে পাওয়া যাচ্ছে না। আইজি প্রেসিডেন্ট বলছেন যে আগুন টাগুন লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে এই 2.5 বছর প্রায় ইন্টারিমের 18 মাস, এই সরকারের 6 মাস, 2 বছর, তাদেরকে ধরতে না পারা এবং তার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সেটা একটা থ্রেট কিনা, এবং বিভিন্ন শক্তিও সেই সুযোগটা নিতে পারে কিনা এই লোকগুলোকে মিস ইউজ করার জন্য। প্রথমত বিষয় হলো যে আপনি
আমরা তো ওই 3 দিনে আমরা দেখেছি যে কিভাবে আসলে জেলের থেকে একের পর এক দাগি আসামিরা বের হয়েছে। শুধু ওই 3 দিন না, এরপরও একটা লম্বা সময় ধরে আসলে দাগি আসামিরা বের হয়েছে, এবং শুধু নর্মাল খুনের আসামি না, নানান রকম জঙ্গি তৎপরতার সাথে যুক্ত লোকজনও কিন্তু আসলে সেই সময় বের হয়ে গেছে। এবং আপনি দেখেন আমরা এখনো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বোম পাওয়া যাচ্ছে, এবং বোমগুলো কিন্তু বিস্ফোরণও করানো হচ্ছে, মানে পুলিশের ডিসপোজাল ইউনিট থেকে কিন্তু এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তার মানে এই বোমগুলো যে কোনো একদিন আসলেই মেট্রো রেলের নিচে যেটা রাখা ছিল ওটা যে ফুটবে না, সেটার গ্যারান্টি তো আপনি কাউকে দিতে পারবেন না। তার মানে আমরা দেখেন এটা কিন্তু মোটামুটি অ্যাভয়েড করে যেতেছি, আমরা কিন্তু এই টপিকটাতে কথা বলতে চাইতেছি না। এমনকি আপনি লক্ষ্য করবেন যে জাতিসংঘের যে রিপোর্ট, সেই রিপোর্টের মধ্যেও কিন্তু বাংলাদেশে যে আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে অর্গানাইজেশনটা গ্রো করার চেষ্টা করতেছে, সেই সরকারটাও কিন্তু আসলে আমরা দেখতেছি যে এটাও প্রতিবেদনে এসেছে। এর আগে যদি আপনি লক্ষ্য করেন 2001 থেকে 2006 গভর্নমেন্টের সময় যখন প্রথম জেএমবি ফর্ম করলো, আমরা বিভিন্ন জায়গায় দেখলাম শায়েখ আব্দুর রহমান মানুষকে ঝুলায়া হত্যা করতেছে, সে বিচার করতেছে, তখনও কিন্তু আমরা বিএনপির মন্ত্রী এমপিদের মুখ থেকে শুনছি যে এগুলো নাকি মিডিয়ার সাজানো। পরে কিন্তু এই জেএমবির জন্যই আবার কিন্তু গ্রেপ্তার করলো কিন্তু এই বিএনপি গভর্নমেন্টই, এবং পরবর্তী তাকে এক্সিকিউটও করা হইলো। কিন্তু এই যে প্রবণতা, এই প্রবণতা তো আরেকবার বাংলাদেশে দেখা যাচ্ছে প্রতিনিয়ত কার্যক্রমের মধ্য দিয়ে। এবং এই যে বলতেছে রেকর্ড নাই, এই যে বলতেছে জিনিস পুরাই দিছে, তাহলে তো ধরে নিতে হবে যে আমাদের যে পুরা সিস্টেম এটা এত দুর্বল, যেখান থেকে কেউ পালায় গেলে পুরাই দিলে 2 বছর 2.5 বছরে আপনি কোনো তাল খুঁজে পাইতেছেন না, ওরা আপনি ধরবেন কিভাবে? হয় আপনার সিস্টেম খুবই দুর্বল। আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন জঙ্গি উস্কানি বক্তব্য দেওয়া লোকজন বিভিন্ন ওপেন ফোরামে বক্তব্য রাখতেছে, তারা ওপেন ফোরামে ঘোরাঘুরি করতেছে, যারা বিভিন্ন সময় লিটারেলি জঙ্গি তৎপরতার জন্য যাদেরকে সন্দেহ করা হয়েছে এবং যাদেরকে কাজও করা হয়েছে এবং তাদেরকে ধরাও হয়েছে। তো এই যে সিচুয়েশনটা, এবং বাংলাদেশের মতো একটা জায়গায়, এত জনবসতিপূর্ণ একটা জায়গায় যদি একটা ছোট থেকে ছোট অকারেন্স একটা বড় ধরনের বিপদ এবং মনে করেন যে এটা ধ্বংসযোগ্য আপনার সামনে আয়না হাজিরও করতে পারে, ফলে সেই জায়গা থেকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া আপনি লক্ষ্য করবেন জাস্ট এই বছরে জেলখানায় প্রায় 122 জন মারা গেছে। তার মানে আপনার যে এই পুরা সিস্টেম, কারা হেফাজতের সিস্টেম এবং এই পুরা পুলিশি বাহিনীর সিস্টেম, এগুলো তো খুবই মানদাতার আমলের। আপনি ব্রিটিশ আমলে যেভাবে পুলিশকে ট্রেন করা হইতো যে ভারতীয়দের, মানে এই ভারত সাবকন্টিনেন্টের মানুষকে পিটাইতে হবে, তাদেরকে মারতে হবে, সেই একই প্র্যাকটিস আপনি শারদা একাডেমিতে এখনো চালান। ফলে পুলিশ সংস্কারের কথা বলার পরে মানে ভাই বলতেছিল যে আলাপ হইতেছিল যে পুলিশ সংস্কারের কথা বললা আমরা 2 দফায় জামা পাল্টাইলাম, ড্রেস পাল্টাইলাম, এটা লাভ কার হইলো? কাপড়ের কোম্পানির লাভ হয়েছে, দর্জির লাভ হয়েছে, তাতে কোনো পুলিশের সংস্কার হয় নাই 2 টাকারও। জি, আপনাকে একটু থামাই রাশেদ, আপনি এটা নিয়ে একটু বলবেন কিনা, এই যে পলাতক যে সমস্ত বন্দীরা, তাদের সঙ্গে আপনি খুবই প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের সালাউদ্দিন সাহেব, যাকে নিয়ে বিরোধী দলের সবচেয়ে বেশি সমালোচনা করেন, তারপরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তাতেও 39 জন সম্ভবত খুন হয়েছেন এই 6 মাসে, একটা পরিসংখ্যান দেখছিলাম, 39 নেতাকর্মী, আমার দেশের রিপোর্ট। এইসব ঘটনার কিংবা সরকারের প্রথম 6 মাসে মব সহিংসতা 120 জন নিহত, এইসবের সঙ্গে এই যে পলাতক বন্দীদের কোনো সম্পৃক্ততা তো থাকতেও পারে। দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট তারা দায়িত্ব নেওয়ার পরে শীর্ষ যারা সন্ত্রাসী ছিল তাদের অধিকাংশকেই জামিন দিয়েছে এবং তাদের অনেকেই পালিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন হয়তো রাসেল ভাই বলবেন যে এই তথ্য তো সঠিক নয়। এখানে আমাদের অনেক ভাই আছে, আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, সেই সময় কি আসলে যারা শীর্ষ সন্ত্রাসী ছিল তাদেরকে জামিন দেওয়া হয়নি? আপনি কি গণমাধ্যমে দেখেন নাই? এরকম সংবাদ আপনিও শুনেছেন। যেমনিভাবে গণঅভ্যুত্থানের সময় জেলখানার গেট ভেঙে, বিশেষ করে নরসিংদীতে, সেখান থেকে অনেকে পালিয়েছে, অনেককে আবার গ্রেপ্তার করা হয়েছে, ঠিক আবার অনেককে জামিনও দেওয়া হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। এখন এই ঘটনার জন্যও আজকাল অনেকে আবার বিএনপি সরকারকে দায় দিচ্ছে। আচ্ছা, যাই হোক, আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে তো আসলে আমাদের জামাত এবং এনসিপির সবথেকে বেশি ক্ষোভ, এবং আমাদের ব্যারিস্টার রাসেল সাহেব তিনিও বললেন যে ক্ষমতার যে ভারসাম্য সেটি বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রপতি এবং যিনি প্রধানমন্ত্রী তার মধ্যে নাই। দেখেন, উনি যেখানে বলছেন নাই, আমি সেখানে বলবো যে অপেক্ষা করেন, ভারসাম্য আছে কি নাই সেটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। দেখেন, রাষ্ট্রপতির ক্ষমতা নাই আপনি বলতেছেন, ক্ষমতা বাড়ছে রাশেদ, তাহলে আমি আসি, রাষ্ট্রপতির ক্ষমতা নাই আপনি বলতেছেন, কিন্তু
রাষ্ট্রপতি আসলে কতটা ক্ষমতাধর হলে শেখ হাসিনা নিয়োজিত রাষ্ট্রপতির হাতে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি ছাত্র উপদেষ্টা আসিফ এবং নাহিদরা শপথ নিয়েছিলেন। সুতরাং যে কথা বাংলাদেশে এক প্রকার প্রচলন আছে রাষ্ট্রপতির ক্ষমতা না, এটি আমি বিশ্বাস করি না। রাষ্ট্রপতির অবশ্যই ক্ষমতা আছে, সাময়িক বা না, একটা অস্থির সাময়িক সময়, না, স্বাভাবিক সময় তো। সবসময় রাষ্ট্রপতির ক্ষমতা আছে। সেই ক্ষমতা আপনি ব্যবহার করতে চান কিনা সেটি আসলে বড় বিষয়। বাংলাদেশে যে সরকার দায়িত্বে এসেছে, বিএনপি সরকার, এই সরকার অবশ্যই রাষ্ট্রপতিকে ক্ষমতাশালী করা বা তার যে ক্ষমতা আছে সেটিকে ব্যবহার করে আসলে রাষ্ট্র পরিচালনা আচ্ছা, এই করবে ইনশাআল্লাহ। পলাতকবন্দীদের আপনারা ধরতে পারবেন বা ধরার কত কি না, উদ্যোগ তারা নিয়েছেন? তো অনেকে পালিয়ে গেছে, দেশের বাইরে পালিয়ে গেছে। সেই তো তথ্য আছে সবাইকে তো সরকারের আসলে কাছে? সরকার চেষ্টা চালাচ্ছে, সরকারের কোনো আন্তরিকতার ঘাটতি নাই, কিন্তু এর জন্য দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে। তারা কেন সেই শীর্ষ সন্ত্রাসী তাদেরকে আসলে জামিন দিল? কার সাথে আলোচনা করে? নাকি চুক্তি হয়েছিল কোনো কোনো উপদেষ্টা? নাকি এনসিপি আসলে তাদের কোনো চুক্তি হয়েছিল? নাকি জামাত ইসলামের চুক্তি হয়েছিল? সেই প্রশ্ন আমি রাখতেই পারি। আচ্ছা, এবার রাসেল সাহেব যে কথাগুলো বললেন ঢাবির ভিসির কথা, না, আমি শুধু ঢাবির ভিসির কথা বলি নাই। আমি বলেছি যে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিসি, ওসি, ইউনো, জি। আপনি সর্বত্র প্রশাসনকে জামাতিকরণ করেছিলেন। একজন দুইজনের কথা আমি বলি নাই। এছাড়া দেখেন, আমাকে নিয়ে তিনি বললেন যে